নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার প্রিয় ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুক ভরা গভীর ভালোবাসা আর একরাশ আন্তরিক শুভেচ্ছা। বিগত ২৮ এবং ২৯তম পর্বে আপনারা যেভাবে আমাদের প্রতিটা আবেগকে আঁকড়ে ধরেছেন, গল্পটিকে ভালোবেসেছেন, তা সত্যিই আমাদের প্রতিনিয়ত আপ্লুত করে। আপনাদের দেওয়া এক এক লাইক আর মন ছুঁয়ে যাওয়া মন্তব্য আমাদের এই দীর্ঘ পথচলাকে প্রতি মুহূর্তে সার্থক করে তোলে। আজ আমরা এসে পৌঁছেছি আপনাদের অত্যন্ত প্রতীক্ষিত এবং বহু চর্চিত ধারাবাহিক কাহিনী ভালোবাসার ছোঁয়ার এক চরম নাটকীয়, রহস্যময় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে, অর্থাৎ ৩০ নম্বর পর্বে। গত পর্বে আমরা দেখেছি তনু আর তমাল ঋষির সেই তথাকথিত দুর্ঘটনাটার শেষ দেখে ছাড়ার জন্য আদা জল খেয়ে লেগেছে। যেই লিফটের দুর্ঘটনা ঋষির জীবন কেড়ে নিয়েছিল, তার গভীরে লুকিয়ে থাকা সত্যিটা খুঁজতে তমাল যখন সেই অফিসে পৌঁছায়, তখন বেরিয়ে আসে এক নতুন সূত্র। কর্মচারীদের বয়ান আর ম্যানেজারের সন্দেহজনক আচরণ কি তবে ইশারা করছে কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের দিকে? নতুন এই সত্যের আলো কি পারবে অবিনাশবাবু আর দিয়ার জীবনে জমে থাকা অন্ধকার কুয়াশা সরিয়ে দিতে, নাকি তনু আর দিয়াকে জড়িয়ে ধেয়ে আসছে এমন এক নতুন ঝড় যা তাদের সাজানো জীবনটাকে চিরতরে তছনছ করে দেবে? ভালোবাসার গভীর টানের সামনে দাঁড়িয়ে এবার কোন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে চলেছে তারা? জানতে হলে আজকের পর্বটি একদম শেষ পর্যন্ত শুনতেই হবে। বাইরের সমস্ত কোলাহলকে দূরে সরিয়ে দিয়ে কানে হেডফোনটা গুঁজে নিন আর হারিয়ে যান এক গভীর অনুভূতির দুনিয়ায়। চলুন শুরু করা যাক ভালোবাসার ছোঁয়া পর্ব ৩০। ডাক্তারবাবু চলে যাওয়ার পর সবাই ঋষির সাথে গল্প করতে থাকে। তনু ঋষিকে বিছানার গায়ে হেলান দিয়ে বসিয়ে দেয়। উমাদেবী ঠিক তখনই মল্লিকা দেবীকে ধরে ধরে ঋষির রুমে নিয়ে আসেন। ঋষি মল্লিকা দেবীকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। মল্লিকা দেবীর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। উনি আস্তে আস্তে ঋষির পাশে এসে বসেন, তারপর বলেন, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তবুও আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ঋষি। আমাকে ক্ষমা করে দে দাদু ভাই, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। ঋষি তখনও মুখ ঘুরিয়ে আছে। এটা দেখে উমাদেবী বলেন, এইভাবে মুখ ঘুরিয়ে থাকিস না ঋষি, ঠাম্মা কষ্ট পাচ্ছেন। এই ৪ বছরে ওনার জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে রে, তুই আর রাগ পুষে রাখিস না। মল্লিকা দেবী উমাদেবীকে থামিয়ে দিয়ে বলেন, না বৌমা, তুমি ওকে জোর করো না, এটাই তো স্বাভাবিক। আমি শুধু তোমার ক্ষতি করেছি তাই তো নয়, বরং তোমার আর তনুর দুজনের ক্ষতি করতে গিয়ে আমার দাদু ভাইয়েরও অনেক বড় ক্ষতি করে দিয়েছি। আমি ধরে নিলাম এটাই আমার শাস্তি। তারপর উনি উঠে গিয়ে ঋষির মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দেন। তুই আমার ওপরে রাগ করে থাক, তাতে কোনো অসুবিধা নেই। এখন তুই সুস্থ হয়ে গেছিস, এতেই আমার শান্তি। বিশ্বাস কর দাদু ভাই, আমি খুব খুশি হয়েছি রে। আমি প্রতিদিন রাধা মাধবকে একটাই কথা বলতাম, হয় আমার দাদু ভাইকে তুমি সুস্থ করে দাও, নয়তো আমাকে আর বাঁচিয়ে রেখো না। রাধা মাধব আমার কথা রেখেছে, আজ আমি খুব খুশি। তুই রেস্ট নে, আমি আসি। এই বলে মল্লিকা দেবী ধীরে ধীরে ঘর থেকে চলে যান। উনি বেরিয়ে যাবার পর সবাই ঋষিকে রেস্ট নিতে বলেন। তারপর যে যার মতন নিজের ঘরে চলে যায়। মলয়বাবু নিহাকে ফোন করে এই আনন্দ সংবাদ জানায়। সবাই ঘর থেকে চলে গেলে তনু ঋষির বুকের উপরে মাথা রাখে। তনুর চোখ থেকে জল গড়িয়ে ঋষির বুকের উপর পড়ে। ঋষি তনুকে বলার মতো কোনো ভাষা পায় না। ওরা একে অপরের দিকে দু চোখ ভরে তাকিয়ে থাকে, যেন কত বছর দুজনের দেখা হয়নি। কত বছর ধরে দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। ঘরের মধ্যে কেমন একটা নীরব মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। ঋষি তনুকে দুহাত দিয়ে চেপে জড়িয়ে ধরে থাকে। কেউ কাউকে কোনো কথা বলছে না, তবুও মনে হচ্ছে যেন দুজনের মন লক্ষ বছরের জমে থাকা কথা ভাগাভাগি করে নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ ঋতু ঘরে এসে দৌড়ে খাটের উপরে উঠে পড়ে। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে ঋষি নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। ঋতুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ঋষি। তুমি কাঁদছো কেন পাপা? কিছু নয় বেটা, এতদিন শরীর খারাপের জন্য তোমাকে তো আদর করতে পারিনি, তাই কান্না পাচ্ছে। ঋতুর ছোট ছোট হাত দিয়ে ঋষির চোখের জল মুছিয়ে দেয়। তোমার তো শরীর খারাপ ছিল, তাই জন্যই তো তুমি ঘুমোচ্ছিলে। ঋতুর মুখে এমন কথা শুনে ঋষি একটু অবাক হয়। তোমাকে কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? বড় ঠাম্মা বলেছে। ঋষির এই মুহূর্তে এত বেশি কথা বলা বারণ, তাই তনু ঋতুকে বলে, ঋতু লক্ষ্মী সোনা, তোমার পাপা তো সবে ঘুম থেকে উঠেছেন, তাই ডাক্তার পাপাকে একটা ওষুধ দিয়েছে। এত কথা বললে পাপার গলায় যে ব্যথা হবে সোনা। পাপা তোমার সাথে কাল গল্প করবে, কেমন?
তুমি যাও তো এখন পিপির ঘরে গিয়ে এখন একটু খেলা করো তো বাবা। সত্যি তো? পাপা কাল আমার সাথে গল্প করবে তো? আমি পাপার কাছে খেলা করতে পারবো? একদম সত্যি, তুমি কাল স্কুল থেকে ফিরে বাবার সাথে গল্পও করতে পারবে, খেলাও করতে পারবে। প্রমিস। পিঙ্কি প্রমিস। ঋতু তনুর কথা শুনে ঋষির গলা জড়িয়ে একটা হামি খায়, তারপর ঘর থেকে চলে যায়। ঋষিও ঋতুকে আদর করে দেয়। ঋতু চলে গেলে ঋষি তনুর দিকে তাকায়। তনু, ঋতু বড় ঠাম্মা কাকে বলছে? ঠাম্মাকে ঋতু বড় ঠাম্মা বলেই ডাকে। তুমি যখন কোমায় ছিলে তখন ও খুব ছোট, বারবার তোমার কাছে আসতো, তোমার গায়ে হাত দিত, আর তুমি উঠতে না দেখে কান্নাকাটি করতো। তখন ঠাম্মা ওকে বুঝিয়েছিল তোমাকে ডাক্তার ওষুধ দিয়েছে, তাই তুমি ঘুমাচ্ছ। সেই থেকে ঋতু জানে ওর বাবা ঘুমিয়ে আছে। আচ্ছা, তোমরা সবাই কি ঠাম্মাকে ক্ষমা করে দিয়েছো? দেখো ঋষি, 4-4.5 বছর কেটে গেছে। এই এতগুলো দিনে আমাদের সবার জীবনে নানান ঘটনা ঘটে গেছে। তোমার যেদিন অ্যাক্সিডেন্ট হলো, খবরটা আমাদের কানে আসতেই আমরা সবাই হতাশায় ডুবে গিয়েছিলাম। তোমাকে যখন বাড়িতে আনা হলো, তোমাকে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, ভীষণ ভেঙে পড়েছিলাম। সবাই বললো আমাকে নাকি তোমার ব্যবসার হাল ধরতে হবে। বিশ্বাস করো, এক বিন্দু তোমাকে ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাবা কিছুতেই আমার কথা শুনলেন না। আমাকে কোম্পানির নতুন এমডি ঘোষণা করা হলো। তারপর থেকে শুরু হলো ব্যবসা সামলানোর লড়াই। প্রতিদিন সকাল থেকে রাত তুমি, ঋতু আর তোমার তৈরি করা সাম্রাজ্য সামলে ভীষণ একা হয়ে গেছি, কারণ সবটাই তোমাকে একা হাতে সামলাতে হতো। আমি যেদিন থেকে অফিস জয়েন করেছি ঋতুকে, সেদিন থেকে মা আর ঠাম্মাই দেখাশোনা করতো। ঋতু ঠাম্মার ভীষণ নেওটা, ও বড় ঠাম্মা ছাড়া কিছুই বোঝে না। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সব থেকে বেশি কে ভেঙে পড়েছিল জানো? কে? ঠাম্মা। উনি যাই করুক, আমি এটাও জানি যে ওনার অন্যায়ের কোনো সীমা নেই, কিন্তু বিশ্বাস করো, ওনার তোমার প্রতি ভালোবাসায় কিন্তু কোনো ঘাত ছিল না। ইনফ্যাক্ট আমরা ঋতুর অন্নপ্রাশনের সময় জানতে পারি তোমার অ্যাক্সিডেন্টের পিছনে রক্তিমের হাত ছিল, যে রক্তিমকে একসময় ঠাম্মা সব কাজে প্রশ্রয় দিত। কিন্তু এই খবরটা জানতে পারার পরেই ঠাম্মা নিজের প্রায়শ্চিত্ত করবে বলে আশ্রমে চলে যান। আমরা অনেকবার আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কারোর কথা শোনেননি। 6 মাস ওখানে থাকার পর একদিন হঠাৎ ফোন এলো, ঠাম্মার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা দৌড়ে গেলাম হাসপাতালে, তারপর ওনাকে বাড়িতে নিয়ে আসলাম। সেই থেকে উনি ওই পুজো আর্চা এসব নিয়েই থাকেন। ঋতু ওনার প্রাণ। ঠাম্মার হার্টের অবস্থাও তো ভালো না, এই নিয়ে 2বার অ্যাটাক হয়েছে জানো। প্লিজ ঋষি, তুমি আর ওনাকে কষ্ট দিও না, উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। এই কয়েক বছরে এত কিছু ঘটে গেছে, অথচ আমি দেখো কিছুই জানতে পারলাম না। হ্যাঁ, শুধু তাই নয়, তুমি কি জানো আমাদের তুয়া এখন 7 মাসের প্রেগনেন্ট। কি বলছো তুমি? এ তো দারুণ খবর। ওর সাথে ওর সম্পর্ক ঠিক আছে তো? ঠিক থাকবে না আবার? দুজন দুজনকে চোখে হারায় একেবারে। এই তো কিছুদিন আগে প্যারিস থেকে ঘুরে এলো, তারপরেই তো আমরা জানতে পারলাম যে ও কনসিভ করেছে। অভি এখন বাড়িতেই আছে, সারাদিন বউয়ের যত্ন করছে। ছেলেটা সত্যিই খুব ভালো গো। আর তোমার পড়াশোনা? ল পাস করে গেছে, এখন কোর্টে প্র্যাকটিস করছে। যদিও এখন ডাক্তার পুরোপুরি রেস্টে থাকতে বলেছে, তাই এখন আর কোর্টে যাচ্ছে না। ডেলিভারি হয়ে গেলে তারপর আবার জয়েন করবে। কতগুলো বছর পেরিয়ে গেছে, আমি সত্যিই কিছু বুঝতে পারলাম না তনু। ঋতু ঠিক বলছে, আমি মনে হয় ঘুমিয়েই ছিলাম। আমার শুধু মনে হচ্ছে আমি কালকে বাড়ি থেকে বেরোলাম আর আমার অ্যাক্সিডেন্ট হলো, ব্যাস। তারপর আর কিচ্ছু মনে নেই। ছাড়ো ওসব কথা, যা ঘটে যাওয়া সেটা ঘটে গেছে। এখন আর ওসব ভেবে তুমি মন খারাপ করো না তো। সুস্থ হয়ে গেছো, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। আমি আর খারাপ দিনগুলো মনে করতে চাই না। কিন্তু আমি কি করে ভুলে যাবো তনু? আমার জন্য বাড়ির সবাইকে, স্পেশালি তোমায় দিনের পর দিন কত কষ্ট পেতে হয়েছে। আমার সারা জীবনের আফসোস রয়ে গেল, আমি আমার ঋতুর বেড়ে ওঠা দেখতে পারলাম না। এই বলে ঋষি তনুকে জড়িয়ে ধরে। তনু ঋষির গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে, আর চোখের কোণটা ওর ভিজে ওঠে। আজ সকাল থেকে মুখার্জি ম্যানশনে সবার মন আনন্দে ভরে উঠেছে। ঋষি সুস্থ হয়ে যাওয়ায় বাড়িতে একেবারে উৎসবের মেজাজ, সবাই যেন নিশ্চিন্তে শ্বাস নিচ্ছে। তনু আজ অফিস যায়নি। সকালবেলা অবিনাশ বাবু ঋতুকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছেন। আজকে তনু ঋষিকে ধীরে ধীরে ড্রয়িং রুমে নিয়ে এসে বসিয়েছে। সোফায় ঋষি, তনু, অবিনাশ বাবু, অভিক সবাই মিলে বসে গল্প করছে। এমন সময় নেহা ভিডিও কল করলো। দাদা ভাই, তুই এখন কেমন আছিস? এখন অনেক ভালো আছি, তুই কেমন আছিস বল? আর আমার ভাগ্নির খবর কি? আমরা সবাই বেশ ভালো আছি। এতদিন পর তোর সাথে কথা বলে খুব ভালো লাগছে রে দাদা ভাই, ভীষণ আনন্দ হচ্ছে রে। আমারও যে কতটা ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না ঋতুকে। মনে করতে পারছি না কিভাবে 4 বছর কেটে গেল। সেই তনু আর উমাদেবী রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করছিল। ঋষি নেহার সঙ্গে কথা বলছে দেখে ওনারা ড্রয়িং রুমে চলে আসেন। তারপর উমাদেবী বলেন,
আরে এত দূর থেকে দাদা ভাইকে দেখলে হবে, বাড়ি এসে সামনাসামনি বসে কথা বলতে হবে তো। কবে ফিরবি মা? দেশে ফেরার কথা এখনো তো কিছু ভাবিনি গো মা, দেখছি কি করা যায়। তখনই বীণা দেবী নেহার পাশে এসে বলেন, ঠাকুরের অশেষ কৃপা আছে তুই সুস্থ হয়ে গেছিস ঋষি, এখন শরীর একদম ঠিক আছে তো? হ্যাঁ কাকিমা, আমি একদম ঠিক আছি। তুমি এবার যখন ফিরবে নেহাকে একেবারে সাথে নিয়েই ফিরো। কতদিন হয়ে গেল বোনটা আমার কাছে নেই। ঋষির কথা শুনে বীণা দেবীর চোখে জল আসে। উনি চোখের জল মুছে নিয়ে বলেন, আমি চেষ্টা করবো রে ঋষি, নেহা আর ওর মেয়েকে দেশে ফিরিয়ে আনার। আমার ঋতু দাদু ভাই কই? তাকে তো কই দেখছি না। ঋতু স্কুলে গেছে কাকিমা, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। সত্যি দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই সাবধানে থেকো ঋষি, নিজের খেয়াল রাখিস বাবা। আমি এখন রাখছি। হ্যাঁ। এই বলে ওনারা ফোন রেখে দেন। তারপর ওরা ব্রেকফাস্ট করতে বসে। তনু আজ এত বছর পর নিজের হাতে ঋষির জন্য পছন্দের চিড়ের পোলাও রান্না করেছে। বাড়ির সবাই যে যার নিজের ডায়েট অনুযায়ী খাবার খাচ্ছে। মল্লিকা দেবী ফল আর স্যালাড খেতে খেতে বলল, আজ কতদিন পর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসলাম। ঋষি অসুস্থ হওয়ার পর থেকে একসাথে বসে আর খাওয়াই হয় না। কেন বাড়ির সবাই একসাথে বসে খায় না কেন? কি করে সম্ভব বল? তুই যেহেতু অসুস্থ, এখানে এসে খেতে পারতিস না, তাই তনু এই 4.5 বছর তোকে ছাড়া একটুও খাবার মুখে তোলেনি। আমরা সবাই খেতে বসলে ও এসে আমাদের সাথে বসতো, খেতে দিত, কিন্তু নিজে সেভাবে কিছু খেত না। তোর সাথে তোর ঘরেতেই খেত। তাই? মল্লিকা দেবীর কথা শুনে ঋষি তনুর দিকে তাকায়, তারপর মনে মনে বলে, দীর্ঘদিন নিজের খেয়াল না রাখতে রাখতে তুমি ভিতরে ভিতরে অনেকটাই ভেঙে পড়েছ। আমি বুঝতে পারছি তনু, এই বছর আমাকে নিয়ে দুশ্চিন্তা আর সবার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতি কতটা অযত্ন করেছো। আমার সেই আদরের তনু কোথায় যেন দায়িত্ব কর্তব্যের ভারী হারিয়েই গেছে। ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তখন ঋষির ওষুধের সময় হয়ে গেছে। এটা দেখে তনু ওকে আরোহী প্রতিবেশী উপরের ঘরে নিয়ে চলে যায়। ঘরে গিয়ে তনু বলে, না, তুমি ওষুধ খেয়ে শুয়ে পড়ো দেখি, পারলে কিছুক্ষণ ঘুমিয়ে নাও, শরীরটা তাতে ভালো থাকবে। আর কত ঘুমবো তনু, এতদিন তো ঘুমিয়েছিলাম, এবার একটু তোমার কাছে থাকি। এই বলে ঋষি তনুকে জড়িয়ে ধরে। এতদিন তোমার খুব কষ্ট হয়েছে তাই না? তুমি আবারও পুরোনো কথা মনে করছো? তোমাকে বলেছি না ওসব আর ভাববে না। প্লিজ পুরোনো কথা মনে করে আর কষ্ট পেও না। এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, এবার ছাড়ো, ছেলেকে এক্ষুনি স্কুল থেকে চলে আসবে। ছেলে এলে আসবে? ঋষি কথাটা বলে আরো চেপে ধরে তনুকে। ছেলে দেখবে বাবা মাকে কতটা ভালোবাসে। এবার আমি ছেলেকে আমার মতো করে মানুষ করব। সে আর বলতে, ছেলে তো তোমার মতনই, একদম তোমার মতন হয়েছে জানো, ঠাম্মা ছাড়া কিছুই বোঝে না। বলে হাসতে থাকে তনু। তখনই ঋতু মামা করতে করতে ঘরে ঢোকে। তারপর দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায়। ঋতুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঋষি বলে, কি হলো সোনা, ভিতরে এসো। কি ব্যাপার ঋতু বাবু, অমন করে দাঁড়িয়ে আছো কেন? মা, বাবা তোমার সাথে গল্প করছে। হ্যাঁ করছে তো। এই বলে ঋতু ওর মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। তনুকে বুকে জড়িয়ে ধরে বলে, এবার বাবা তোমার সঙ্গেও গল্প করবে, বলেছিলাম না তোমাকে কাল? হ্যাঁ, তুমি রোজ গডের কাছে প্রে করেছো তো যাতে বাবা সুস্থ হয়ে যায়। দেখো গড তোমার প্রে শুনেছে, বাবা এখন একদম সুস্থ আছে। ঋষি তনু কোল থেকে ঋতুকে নিজের কাছে বসায়। তারপর ওর কপালে একটা কিস করে, বুকের মাঝখানে ওকে জড়িয়ে ধরে। ঋষির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এতদিন পর নিজের ছেলেকে সামনে থেকে দেখা, আদর করা, এর যে কি অনুভূতি সেটাও বলে বোঝাতে পারছে না। ঋতু ঋষির মুখে হাত বুলিয়ে দেয়। দেখো মা, পাপা তোমার মতো করে কাঁদছে। ঋতুর মুখে এই কথা শুনে ঋষি জিজ্ঞেস করে, এভাবে কেন বলছো সোনা, মা কি খুব কাঁদে? হ্যাঁ, মা তো রোজ তোমার কাছে বসে কাঁদতো, তাই তো আমি গডকে বলেছিলাম যাতে তাড়াতাড়ি তোমার ঘুম ভাঙিয়ে দেয়। ঋষি তনুর দিকে তাকিয়ে ছেলেকে অজস্র চুমু খায়। আমার ছেলে আমার জন্য গডের কাছে প্রে করেছে আর আমি সুস্থ না হয়ে থাকতে পারি। এবার থেকে আমি আমার ঋতু সোনার সাথে সব সময় থাকবো। কেমন? সত্যি পাপা, তুমি আমার সাথে রোজ থাকবে, আমাকে স্কুলে দিয়ে আসবে, আমার সাথে গেম খেলবে? হ্যাঁ হ্যাঁ সোনা, রোজ থাকবো, তোমাকে স্কুলে দিয়ে আসবো, আমরা একসাথে গেম খেলবো, তোমাকে নিয়ে বেড়াতে যাব, তোমার যা ইচ্ছা হয় আমি তাই করব। ঋতু খুশি হয়ে ঋষির গালে একটা হামি দেয়। ঋষি ওকে জাপটে জড়িয়ে ধরে। তখনই উমাদেবী ঘরে আসেন। দেখেছো কাণ্ড, দুষ্টুটা এখানে এসে বসে আছে, আর এদিকে আমি খাওয়াবো বলে সারা বাড়িতে ওকে খুঁজছি। উমাদেবীকে দেখে ঋতু হাসতে থাকে। তনু বলে, সে কি, ঋতু এখনো খায়নি? আমি ভাবলাম ও তো খেয়ে দিয়ে ঘরে এসেছে। ঋতু মুচকি হেসে ঋষির বুকের মধ্যে নিজের মুখটা লুকায়। ঋতু যাও, ঠাম্মার সাথে গিয়ে খেয়ে নাও, বাবা তো এখানেই আছে। বাবা তোমার খাওয়া হয়ে গেলে না হয় তারপরে আসবে। যাও বেটা যাও। তারপর উমাদেবী ঋষির কোল থেকে ঋতুকে নিয়ে নেয়। তুমি খেয়ে এসো, তারপর আজ আমরা দুজন মিলে গেম খেলবো।
ঋতু খুশি হয়, ঠাম্মার সাথে নিচে চলে যায়। ওরা চলে যাবার পর ঋষি তনুর হাত ধরে। এই 4 বছর তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু আর না। এখন থেকে আমি আবার আমার তনুকে আগের মতো আগলে রাখবো, একটু কষ্ট পেতে দেবো না। থাক না ঋষি, প্লিজ এসব কথা বলো না। তোমার জন্য আমি সব করতে পারি, বিশ্বাস করো। আমার কোনো কষ্ট হয়নি, কারণ আমি জানতাম তুমি আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না। আমার সিঁদুর ভগবান এভাবে মুছে দিতে পারেন না। আমার ভালোবাসার জোরে তোমাকে ফিরতে হবেই যে। আর আমি এও জানি আমি সিঁথির সিঁদুর নিয়েই মরবো। তনু, তনুর কথা শেষ হওয়ার আগেই ঋষি ওর মুখে হাত চাপা দেয়। একদম এসব বাজে কথা বলবে না। আমার জীবন থেকে 4 বছর চলে গেছে, এখন আর কেউ কারোর থেকে আমরা আলাদা হব না। ঋষি এখন অনেকটা সুস্থ, মুখার্জি বাড়ি এখন আস্তে আস্তে প্রাণ ফিরে পাচ্ছে, সবার খুব আনন্দ। সব থেকে বেশি খুশি তনু। ঋষির ঘরে উমাদেবী আসেন। ঋষি, বাবা এখন কেমন লাগছে রে? এখন অনেকটাই ভালো লাগছে মা। ভগবানের অশেষ কৃপা, আমরা তোকে আবারও ফিরে পেলাম। তাই কোমা থেকে সাধারণ জীবনে ফিরে আসা কোনো মিরাকেলের থেকে তো কম কিছু না। আমাদের তনু মনে প্রাণে বিশ্বাস করতে জানিস যে তোর কিচ্ছু হবে না। তুই একদিন আবারও চোখ মেলে উঠে দাঁড়াবি, তোর সাম্রাজ্যকে তুই আবারও নিজের হাতে সামলাবি, রাজ করবি। মা, উমাদেবীর কথা বলতে বলতে চোখে জল চলে আসে। ঋষি ওর মায়ের হাতটা শক্ত করে ধরে। আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি মা, তাহলে আমার সঙ্গে রক্তিমের এত শত্রুতা কেন? ছাড় না বাবা। উমাদেবী তারপর মনে মনে বলেন, ঋষি কি জানে রক্তিমকে মারার চেষ্টা করেছে? নিশ্চয়ই জানে, নাহলে রক্তিমের নামটা কেন বললো? এখন আর ওর কাছে লুকিয়ে কিছু লাভ নেই। উমাদেবী ঋষিকে বলেন, দেখো, তুমি ভালো কাজ করলে তোমার সঙ্গে যে শুধু ভালো জিনিস হবে এটা কিন্তু নয় বাবা। তোমার কাছে যেটা ভালো সেটা রক্তিমের কাছে খারাপ, তাই তো রক্তিম তোমার ক্ষতি করতে চেয়েছে। সবকিছুর দৃষ্টিভঙ্গি তো সবার এক হয় না, তাই না? মা। ঋষি কিছুক্ষণ চুপ করে থেকে নিজের মাকে ডাকে। মা, তুমি তুমি কেমন আছো? এই যে তোর সঙ্গে কথা বলতে পারছি, এতেই আমি খুব খুশি। আমি খুব ভালো আছি বাবা। বলে উমাদেবী ঋষিকে একটু আদর করে। তখনই তমাল আর তিনি আসে ঋষিকে দেখতে। ঋষি তমালকে চেনে না, তমালকে দেখেও কিছুতেই বুঝতে পারছে না ও কি তমালকে চেনে। তনু বুঝতে পেরে বলে, ঋষি, এটা কে বলতো? আমি তো চিনতে পারছি না তনু, কোনোদিন দেখেছি বলে তো তেমন মনে পড়ছে না। হ্যাঁ, তুমি ওকে কোনোদিন দেখোনি, কিন্তু ও তোমাকে অনেকবার দেখেছে। ও হলো তমালদা। নমস্কার, এখন শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু আমি দেখিনি, আপনি আমাকে দেখেছেন, এটা কি করে সম্ভব? আমি বলছি ঋষি, তমাল আমার দাদা ভাই। ওই রক্তিমকে তমালদাই তো ধরে। তোমার এই কেসটার ইনভেস্টিগেশন তমালদা আর তমালদার টিম করেছে। ও আচ্ছা, এতক্ষণে ঋষি সবটা বুঝতে পারে। ও তমালের দিকে তাকায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এটা আমার ডিউটি ছিল। তুমি এখন সুস্থ আছো, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। এদিকে তিন্নি আর ঋতু একসঙ্গে থাকলে ওরা পুরো মুখার্জি বাড়ি জমিয়ে রাখে। তিন্নি ঋতুকে খুব পছন্দ করে, ওদিকে ঋতুও খুব ভালোবাসে তিন্নিকে। দুই ভাই বোন একসাথে হলে ওদের আর কাউকে লাগে না। তোমাকে সুস্থ করার জন্য আমার মনটা অনেক তপস্যা করেছে। আমরা সবাই ভেবে নিয়েছিলাম তুমি কখনো সুস্থ হবে না, কিন্তু ওই একমাত্র বিশ্বাস করেছিল যে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। তোমার আপনার বোন আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার জীবনটা অন্যরকম ছিল, তোমার বোন আমার জীবনে এসে আমার জীবনটা একেবারে বদলে দিয়েছে। আমার জীবনে ভালোবাসার রং ছড়িয়ে দিয়েছে। আমি অনেক কষ্ট দিয়েছি, ভুল বুঝেছি তনুকে, কিন্তু ও কখনো আমার থেকে দূরে যায়নি। ওর ভালোবাসা দিয়ে আমাকে সুস্থ করেছে। আজ নিজেকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি লাকি বলে মনে হয়, তনুর মতো স্ত্রী পেয়ে। দাদা ভাই, বৌদিকে আনলি না কেন? হ্যাঁ, পর্ণাকে তো নিয়ে আসতে পারতে, ওর উপর যা গেল। কি হয়েছিল ওনার? তনু আর তমাল একে অপরের দিকে তাকায়। ওরা বুঝতে পারে না এখন তিন্নির কথাটা বলা উচিত হবে কিনা। ঋষি যদি উত্তেজিত হয়ে পড়ে। তমাল, আপনার স্ত্রী সুস্থ আছেন তো? কিছু হয়েছিল ওনার? হ্যাঁ, ও সুস্থ আছে, ওর কিছু হয়নি। তাহলে মা কি বলছে? তনু, প্লিজ আমাকে বলো, তোমরা চুপ করে থেকো না কেউ। উমাদেবী ইশারা করে বলছে এখন ঋষিকে রক্তিমার তিন্নির কথাটা না বলতে। ঋষি সেটা বুঝতে পেরে যায়। তোমরা ইশারায় কথা বলছো কেন? আমি কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও। আমি বলছি আপনি প্লিজ উত্তেজিত হবেন না। হ্যাঁ, উত্তেজিত হয়েও না। তনু চুপ করে থাকে, মনে মনে ভাবে, দেখো ঠাকুর, ঋষি যেন আবার রেগে গিয়ে কিছু করে না বসে। যেদিন রক্তিম আমাদের সবার কাছে ধরা পড়ে যায়, তখন ও নিজেকে বাঁচানোর জন্য তিন্নিকে নিয়ে আমাদের ব্ল্যাকমেল করা শুরু করে। ও তিন্নিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ঋষি তো শুনে অবাক হয়ে যায়। এতদিন ও এটা জানতো রক্তিম শুধু ওর উপর হামলা করেছে, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য ও তিন্নির মতো একটি বাচ্চা মেয়েকেও এই জঘন্য কাজের মধ্যে জড়িয়ে ফেললো। তিন্নিকে কিভাবে পেলে তোমরা? ওর কোনো ক্ষতি করেনি তো? এইবার তনু আর তমাল চিন্তায় পড়ে গেছে। এখন যদি পুরোটা বলে দিতে হয় তাহলে তো ঋষি তেলে বেগুনে জ্বলে উঠবে। ঠিক তখনই তিন্নি ঋষির ঘরে আসে। বাবা দেখো না, এদিকে এসো একটু। তিন্নি, আসো। তিন্নি তমালকে ডাকতে এসেছে। তিন্নি এসেছে দেখে তমাল ওকে কাছে ডাকে। ঋষি বলে, আগে আমার কাছে এসো তিন্নি। হুম, হুম।
তিন্নি যায় ঋষির কাছে। ঋষির সামনে গিয়ে দাঁড়ায়। তুমি ভালো আছো? তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তুমি আমাকে বলো তো, সেদিন কি কি হয়েছিল? তিন্নি তমালের দিকে তাকায়। তোমাকে রক্তিম ধরে নিয়ে গিয়েছিল? তনু বুঝতে পারে এটা ঠিক হবে না ঋষির জানার আর তিন্নিকে এই প্রশ্নগুলো করার। তনু তখন বলে, তিন্নি, তুমি ঋতুর কাছে যাও, ভাই একা রয়েছে না। তিনি দৌড়ে ঋতুর কাছে চলে যায়। তনু তমালকে বলে, তুমি বৌদিকে নিয়ে আসতে পারতে তো। আমি বলেছিলাম, কিন্তু বললো কালকে স্কুল থেকে ফেরার পথে আসবে, আজ স্কুলে কাজ আছে বললো। আচ্ছা, তাহলে একদিন নিয়ে এসো, একসঙ্গে কথা হবে না হয় সবার সাথে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজ আমরা আসি তাহলে। হ্যাঁ তনু, নিজের খেয়াল রাখিস কিন্তু। আর ঋষি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আবার দেখা হবে। আর তোমরা কিন্তু তাড়াতাড়ি এসো। ঋষি আর কিছু বলতে পারলো না। তমাল তিন্নিকে নিয়ে চলে যায়। তনু একটা দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে বলে, দাদা ভাই আর বৌদির মধ্যে এখনো স্বাভাবিক সম্পর্ক তৈরি হলো না। দাদা ভাই কেন যে বৌদিকে এত কষ্ট দেয়, এখন বৌদি কেমন যেন চুপচাপ হয়ে গেছে। এইসব ভাবছিল তখনই ডক্টর আসে ঋষিকে চেক আপ করতে। তনু ব্যস্ত হয়ে পড়ে। তমাল তিন্নিকে নিয়ে গাড়ি করে বাড়িতে যায়। বাবা, মা তো এক্ষুনি ছুটি হয়ে যাবে, চলো মাকে আমরা নিয়ে যাই। ঠিক আছে চলো। তমাল গাড়ি নিয়ে পর্ণার স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়। পর্ণা বাইরে এসে দেখে তমাল গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর তিন্নি গাড়ির ভেতরে বসে আছে। পর্ণার আজকে এখানে তমালকে দেখে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তমালের কথা ওকে খুশি হতে দেয় না। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয় ও। পর্ণা গিয়ে গাড়ির পেছনে বসে, তমাল ড্রাইভ করে। তমাল আর পর্ণার সম্পর্কের বেশ উন্নতি হচ্ছে। তমাল আর পর্ণার সম্পর্ক বাইরে থেকে দেখলে হয়তো স্বাভাবিক মনে হবে, কিন্তু ওদের মধ্যে কোনো কিছু স্বাভাবিক নেই। গাড়িতে বসে পর্ণার মনে পড়ে যায় পর্ণা তমালের বাড়িতে যাওয়ার পরে তমালের শর্ত অনুযায়ী ও থাকে। তিন্নির জন্য ওরা দুজনেই মন থেকেই সবকিছু করে। এই যেমন সেদিন একসঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিল খেতে, সেদিন তিন্নি ওর মাকে বলেছিল, মা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন বলছিস? এই যে তুমি আর বাবা একসঙ্গে এসেছো, তুই বলবি আর আমরা আসবো না, এটা হয় নাকি? তখন তমাল ছিল না, ওর একটা ফোন এসেছিল। ও কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যায়। ওই সময় তাহলে তোমরা শুধু আমার জন্য এসেছো? কথাটা শুনে পর্ণা একটু হকচকিয়ে যায়। তিন্নির বয়স 8 থেকে 9 বছর। এদিকে এত গভীর অবজারভেশন যে ও করবে, এটা পর্ণা ভাবতে পারেনি। না না, শুধু তোর জন্য কেন হবে? মাঝে সাঝে একটু ঘুরতে যাওয়া ফ্যামিলির সঙ্গে তো ভালো কথা, তাই না? কিছু মাস হয়েছে তমাল আর পর্ণা তিন্নিকে নিয়ে ঘুরতে যায় 2-3 দিনের জন্য। ওদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, সেটা সবার চোখে পড়েছে। তনু যখন জানতে পারে তমাল পর্ণাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, ও তমালকে বলে, দাদা ভাই, এটা তো খুব খুশির খবর রে, খুব ভালো, তোরা যা ঘুরে আয়। বছরে 2 থেকে 3 বার ট্যুর করাই যায়। হ্যাঁ ওই তিন্নির জন্যই হচ্ছে, না হলে আর বেড়ানো এসব আর হয় না আমার। এই কথা শুনে তনু মনে মনে বলে, তুমি তিন্নির নাম দিয়ে যতই এই সমস্ত কথা বলো, আমি জানি তুমি পর্ণাকে ভালোবেসে ফেলেছো। এক ছাদের তলায় থাকতে থাকতে তমাল আর পর্ণা নিজেদের মধ্যে অনেক কথা শেয়ার করে। তিন্নিকে নিয়ে ওরা তিনজনের মধ্যে হাসি ঠাট্টা করে। তমাল কিছু করতে হলে পর্ণাকে না জিজ্ঞাসা করে কোনো সিদ্ধান্ত নেয় না। পর্ণার সেটা খুব ভালো লাগে। পর্ণা মনে মনে ভাবে, তুমি যে আমাকে এতটা গুরুত্ব দিচ্ছ, সেটার আমি মর্যাদা রাখবো। পর্ণার মনে আবার আশা জাগে তমালকে কাছে পাওয়ার। ও ভাবছে হয়তো তমাল সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চাইছে পর্ণার সঙ্গে। তিন্নি জোর করে বলেই তিন্নির ঘুমানোর আগে পর্যন্ত ওরা তিনজনই এক বিছানায় একসাথে শোয়। তিন্নি ঘুমিয়ে পড়লে তমাল উঠে নিজের রুমে চলে যায়। এইভাবে 2 বছর কেটে যায়। তিন্নিও বুঝতে পারে না যে ওর বাবা মার মধ্যে সবটা স্বাভাবিক এখনো হয়নি কেন। পর্ণা একদিন তনুকে ফোন করে সবকিছু বলবে বলে ভাবে। আমার কি একবার তনুকে কথাগুলো বলা উচিত? যেটা আমি ভাবছি হতে পারে আমি ভুল, কিন্তু তমাল এখন যেভাবে আমার সঙ্গে মিশে, সেটাতে কোনোভাবে আমি বুঝতে পারছি না ও নিজে আমাকে নিয়ে কি ভাবছে। পর্ণা আর তনুকে ফোন করেনি। ও আরো ওর আর তমালের সম্পর্কটাকে একটু সময় দিতে চাইলো। এভাবে কটা মাস কেটে গেছে। ওর মনে হয় তমাল ওকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজে ওর কাছে এগোতে পারছে না, প্রকাশ করতে পারছে না। একদিন পর্ণাই নিজে সিদ্ধান্ত নেয় যে ও নিজে তমালের কাছে ধরা দেবে। সেদিন রাতে তিন্নি ঘুমিয়ে যাওয়ায় পর্ণা তমালের কাছে যায়। পর্ণা মেয়ে ঘুমিয়ে গেলে ওর গায়ে চাদর দিয়ে তমালের ঘরে যায়। তমাল ওয়াশরুম থেকে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। পর্ণা ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। তমাল পর্ণাকে দেখে ওকে ছাড়িয়ে দিয়ে বলে, তুমি এত রাতে এই ঘরে কি করছো? তমাল প্রচন্ড অবাক হয়ে দেখছে ওর দিকে, চোখ গোল গোল করে তাকিয়ে রয়েছে। কেন আমি আসতে পারি না? এত রাতে আসতে পারো না। তমাল, পর্ণা আবার তমালকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার স্ত্রী, আমি এত রাতে তোমার কাছে আসবো না তো আর কে আসবে? তুমি কি পাগল হয়ে গেছো? এত রাতে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? তুমি খুব ভালো করেই জানো যে। তমাল, তমালের কথা শেষ হওয়ার আগেই পর্ণা বলে,
2 বছর পার হয়ে গেছে আমরা একসাথে আছি। আমি জানি এখন তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছাড়া এখন তুমি কিছু বোঝো না। তুমি নিজে থেকে কাছে টেনে নিতে পারছো না, কিন্তু আমি তো তোমার কাছে আসতে পারি, তাই না? তাই আমি তোমার কাছে এসেছি। আমাকে তুমি আজ তোমার কাছে টেনে নাও তমাল। আজ আমাকে তোমার ভালোবাসায়, তোমার আদরে ভরিয়ে দাও। পর্ণা, তমাল ওকে এক ধাক্কায় সরিয়ে দেয়। টাল সামলাতে না পেরে পর্ণা নিচে পড়ে যায়। পর্ণা উঠে দাঁড়িয়ে তমালের দিকে তাকায়। তমালের চোখে রাগ। পর্ণা, তোমার এই ভুল ধারণা কি করে হলো আমি জানি না যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে প্রথমেই সব ক্লিয়ার করে বলে দিয়েছিলাম। তোমাকে আমি বলছি কখনো আমার কাছে আসবে না, নিজের সীমার মধ্যে থাকবে। কিন্তু তুমি আজ তোমার সীমা লঙ্ঘন করে ফেলেছো। শুধু এক ছাদের তলায় আছি আমাদের মেয়েটা যেন একটু স্বাভাবিক জীবন পায় তার জন্য। তাই আমি তোমার সাথে একটা বন্ধুত্ব করেছি, স্বাভাবিকভাবে কথা বলছি। কিন্তু তুমি তো এটা অন্য কিছু ভেবে নিয়েছো। তোমার লজ্জা, আত্মসম্মান বলে কিচ্ছু নেই। এত কিছু হওয়ার পরেও তুমি আবার আমার কাছে আসার জন্য চেষ্টা করছো। তুমি এটাও ভেবে নিয়েছো আমি তোমাকে ভালোবাসি। এটা কখনো সম্ভব হবে না। তোমার মতো একটা মেয়ে আমার মনে, আমার জীবনে কখনোই আসতে পারে না। তোমার সাথে আমি যতই কথা বলি, আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। তাহলে এতদিন যা করছিলে সবটা তিন্নির জন্য? হ্যাঁ, সবটা তিন্নির জন্য। এটা আমাকে নতুন করে বলতে হবে? আমি তো সেটাই ভাবতে পারছি না। তোমার কেয়ার করি, ভালোভাবে কথা বলি, সেটা শুধু মনুষ্যত্বের জন্য। এটাকে তুমি অন্য কিছু আর ভেবো না। এটা সব সময় মনে রাখবে। আমি কোনোদিন তোমার ছিলাম না, আর কোনোদিন তোমার হব না, আমার মৃত্যুর আগে পর্যন্ত। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমাদের মেয়ের সামনে হয়তো তোমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে হবে, কিন্তু মনে রাখবে তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে দেখি না। মনে রাখবে আজ থেকে আমরা একে অপরের সাথে কথা বললেও আমরা দুজনের জন্য শুধু পরিচিত। এখন অনেক রাত হয়ে গেছে, এই ঘর থেকে যাও। আর কখনো আমার সামনে নিজেকে এভাবে প্রদর্শন করার জন্য আসবে না। আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। পর্ণা সেদিন কাঁদতে কাঁদতে চলে যায় নিজের ঘরে। তারপর থেকে কখনো তমালের কাছে আর আসে না। স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু কখনো ওর সাথে মেয়েকে ছাড়া কোনো কথা বলে না। মেয়ে না থাকলে পর্ণা তমালের সামনেও থাকে না। পর্ণা সংসার খরচের টাকাও দেয় অর্ধেক, আর নিজের খরচ নিজেই চালায়। এভাবে আরো 2 বছর কেটে যায়। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু সেদিন রাতের কথাগুলো পর্ণা কিছুতেই ভুলতে পারে না। হঠাৎ গাড়িটা থেমে যাওয়ায় পর্ণা বাস্তবে ফেরে। ঋষি সুস্থ হবার পর তমাল, তিন্নি আর পর্ণা আজ ওর সাথে দেখা করতে এসেছে। বিপদে আপদে সর্বদা ওদের পাশে থেকেছে, তাই ঋষির সাথে ভালোই আলাপ আছে। ওরা বাড়িতে এসে দেখে ঋষি আর অবিনাশ বাবু ড্রয়িং রুমের সোফায় বসে আছে। ঋতু পাশে খেলা করছে। তমালকে ঢুকতে দেখে অবিনাশ বাবু বললেন, আরে তমাল, এসো এসো। তমাল ভেতরে এসে ঋষির হাতে একটা ফুলের বুকে তুলে দেয়। কংগ্রাচুলেশনস ঋষি, তুমি সুস্থ হয়ে গেছো শুনে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। যাই হোক, আমাকে চিনতে পারছো তো? এই বলে তমাল ঋষির দিকে হাত বাড়ায়। ঋষি হ্যান্ডশেক করে। একদম একদম চিনতে পারছি। তমালদা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ ভাই, আমরা সবাই ভালো আছি। শুনেছিলাম আপনার নাকি গুলি লেগেছিল, এখন শরীর ঠিক আছে তো? আর বৌদি কোথায়, আসেনি? ঋষির কথা শেষ হতেই পর্ণা আর তিন্নি ভিতরে এসে দাঁড়ায়। তনুও তখন ওপর থেকে নিচে নেমে আসে। তমাল বলে, সুস্থ হতে না হতেই তনু দেখছি সব গল্প তোমায় করে দিয়েছে। পেশায় যখন পুলিশ, একটু আধটু গুলি তো খেতেই হবে। হ্যাঁ, তবে এখন একদম সুস্থ আছি আমি। ঋষি, তিন্নি ভিতরে এসেই ঋতুর সাথে খেলতে শুরু করে। ঋতু তিন্নি দিদিকে পেয়ে খুব খুশি হয়েছে। পর্ণা বলে, কেমন আছো ঋষি? কাকা বাবু, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। পর্ণা এই বলে তনুর হাতে বেশ কিছু গিফটের প্যাকেট তুলে দেয়। তা মা, তোমাদের কি খবর? তোমাদের দুজনকে একসাথে দেখে না আজকে খুব ভালো লাগছে। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে। বলছি তোমরা সবাই বসে একটু গল্প করো, আমি তাহলে একটু চায়ের ব্যবস্থা করি। এই বলে তনু সবে রান্নাঘরের দিকে যেতে যাবে, তখন উমা দেবী এসে বলেন, তোকে যেতে হবে না, তোর দাদারা এতদিন পর সবে মাত্র এসেছেন। তুই বস, গল্প কর, আমি চায়ের কথা বলে দিচ্ছি। এই বলে উনি রান্নাঘরের দিকে চলে যান। অবিনাশ বাবু নিজের ঘরের দিকে চলে যান। ড্রয়িং রুমে এখন ওরা 4 জন বসে আছে। ঋষি জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি তো দিল্লিতে ছিলেন, তাহলে আমার কেসটা আপনি ইনভেস্টিগেট করলেন কি করে? সে কি, তনু তোমাকে এত কিছু বলেছে আর এটা বলেনি? আসলে তোমার কেসটা এখানকার একজন অফিসারের আন্ডারে ছিল, কিন্তু সেভাবে কোনো সুরাহা হয়নি দেখে তনু আবার কেসটা রিওপেন করায়, এবং তখনই কমিশনারকে প্রেসারাইজ করেছিল যাতে আর্জেন্টলি কেসটা অ্যাক্টিভ করা হয়। তাই হঠাৎ একদিন কমিশনার আমাকে জরুরি তলব দেয় কলকাতায় এসে কেসটা হ্যান্ডেল করার জন্য। তবে বিশ্বাস করো, এটা যদি তোমার বা তনুর ব্যাপার না হতো তাহলে কিন্তু আমি কলকাতায় ফিরতাম না। ভাগ্যিস ভাগ্যিস তুই ফিরে এসেছিলি, না হলে আমার বৌদিটা সারা জীবন কষ্ট পেয়ে যেত। পর্ণা এই কথা শুনে তনুকে বলে, আমি আর এসব নিয়ে এখন ভাবি না তনু। আমার মেয়ে ওর বাবার ভালোবাসা পেয়েছে, এতেই আমি খুব খুশি। না, আমি তনুর কাছে সবটাই শুনেছি। সত্যি বলতে ওই সময় আপনি রক্তিমকে যেভাবে অ্যারেস্ট করেছেন সেটা সত্যি প্রশংসনীয়।
আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না 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 না, এখানে কৃতজ্ঞতার কিছু নেই, এটা আমার ডিউটি। তাছাড়া সত্যি বলতে এখানে এসে আমি আমার ফ্যামিলিকে ফিরে পেয়েছি, যেটা আমার জীবনের বিশাল বড় পাওয়া। তারপর ওরা সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে। তারপর একটু রাত হলে সবাই একসাথে ডিনারও করে। তনু তিন্নির পছন্দ মতো খাবার তৈরি করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তমাল পর্ণা আর তিন্নিকে নিয়ে বাড়ির জন্য রওনা দেয়। রাস্তায় তিন্নি আইসক্রিম খাবার বায়না করে। তমাল একটা আইসক্রিম পার্লারের সামনে গাড়িটাকেই দাঁড় করায়। তিনি তোরা গাড়িতে বস, আমি তোদের জন্য আইসক্রিম নিয়ে আসি। তমাল, আমার জন্য এনো না, আমার গলাটা ব্যথা, আমি খাবো না। গলায় ব্যথা কেন? ঠান্ডা লেগেছে? জ্বর আসছে? না না, তেমন কিছু হয়নি, ওই হালকা ঠান্ডা লেগেছে, আমি বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নেব। শরীর খুব খারাপ লাগলে বলো, এখনই ডাক্তারকে দেখিয়ে নিচ্ছি। না 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 না, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি ঠিক আছি। পাপা, আমি তোমার সাথে যাব। পড়না, তুমি তাহলে বসো, আমরা আসছি। তারপর তমাল গাড়ি থেকে নেমে তিন্নিকে নিয়ে আইসক্রিম পার্লারের ভেতরে চলে যায়। তমাল আইসক্রিম কেনে, তখনই রিমি ওর ছেলেকে নিয়ে এসে দাঁড়ায় ওদের পাশে। তমাল আর রিমি দুজনের প্রায় 10 বছর পরে দেখা হয়, কিন্তু আজ ওরা যে যার জীবনে অনেকটা পথ এগিয়ে গেছে। রিমি তমালের দিকে তাকিয়ে বলে, তমাল, তুমি এখানে কেমন আছো? অনেক বছর পর দেখা হলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ও, এটা তোমার মেয়ে বুঝি? হ্যাঁ, আমার মেয়ে তিন্নি। জানো তো, আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আমার জন্যই তোমার মেয়ে এতদিন তোমার ভালোবাসা পায়নি। তুমি পর্ণাকে বিয়ে করে প্রথমে তোমায় ফুল ভেবেছিলাম তুমি আমায় ঠকিয়েছ, কিন্তু তারপর যখন জানতে পারলাম পর্ণা তোমার নামে মিথ্যে কথা বলে আমাদের সম্পর্কটা ভেঙে দিয়ে এক প্রকার জোর করেই তোমাকে বিয়ে করেছে, তখন নিজেকে শান্ত রাখতে পারিনি। পর্ণাকে ওর প্রেগন্যান্সির সময় অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছিলাম, আর সেই আগেই তোমাকে বলেছিলাম ডিভোর্স দিয়ে দিতে, যাতে আবারও আমরা বিয়েটা করতে পারি। কিন্তু পর্ণা ডিভোর্স না দেওয়ায় তুমি সবকিছু ছেড়ে দিল্লি চলে গেলে, আর এদিকে আমারও বিয়েটা হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, এখন সব ভাবলেই না আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। তোমাকে যদি আমি জোর না করতাম তাহলে তুমি ওকে ছেড়ে যেতে না, আর এই মিষ্টি বাচ্চা মেয়েটা তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিতও হতো না। ছাড়ো এসব কথা, পুরনো কথা না তোলাই ভালো। আমি এখন পর্ণা আর মেয়েকে নিয়ে ভালো আছি। তোমার ছেলে খুব মিষ্টি হয়েছে। কত বয়স হলো ওর? এই তো 4.5 বছর। তোমার মেয়েও খুব মিষ্টি, তোমাদের একসাথে দেখে ভালো লাগছে বেশ। 5টা বছর মেয়ে থেকে দূরে ছিলাম, আর এখন ও আমার জীবন। এখন মনে হয় মেয়েটা থেকে দূরে থেকে অনেক বড় ভুল করেছি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। তখন রিমির হাজবেন্ড ওখানে চলে আসে। রিমি বন্ধু হিসেবে তমালের সাথে পরিচয় করিয়ে দেয়। তমাল হাসি মুখে ওর সাথে কথা বলে। তারপর রিমি ওর ছেলে আর হাজবেন্ডের সঙ্গে ওখান থেকে চলে যায়। তমাল ওর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে হেসে বলে ওঠে, আজ তোমাকে অন্যের সাথে দেখে আমার কোনো কষ্ট হচ্ছে না রিমি, বরং আমার এটা দেখে ভালো লাগছে যে তুমি ভালো আছো। তারপর তিন্নিকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে চলে যায় তমাল। গাড়িতে গিয়ে দেখে পর্ণা সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তমাল পর্ণার দিকে তাকিয়ে দেখে পর্ণার চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তমাল ড্রাইভ করতে করতে মনে মনে ভাবে, পর্ণাকে কয়েকদিন ধরে কেমন একটা লাগছে। ওর নিশ্চয়ই শরীরটা খুব খারাপ, কিন্তু আমি কিছু জিজ্ঞাসা করলে তো আর বলবে না। তাই এবার দেখছি জোর করে এই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। তুমি আমার জন্য এত চিন্তা করছো কেন? আমার যখন গুলি লেগেছিল তখন তুমিও আমার এত সেবা করেছিলে, আমাকে সুস্থ করে তুলেছিলে। কেন ঋণ শোধ করছো? কেন এরকম বলছো? আমি কি তোমার জন্য কিছু করতে পারি না? না, করতে পারো না। আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না তোমাকে। আমি এরকমই ভালো আছি। আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক, আমার জন্য তিন্নির কোনো অসুবিধা হোক। তিন্নির কেন কোনো অসুবিধা হতে যাবে? তোমার জন্য কিছুই হবে না। শুধু তুমি আমাকে বারণ করো না তোমার জন্য কিছু করতে। তুমি যখন আমার জন্য কোনো কিছু করবে, সেখানে অন্তত আমার বলার অধিকার থাকবে। অবশ্যই থাকবে। সেই অধিকার বোধ থেকেই আমি বলছি। তমাল পর্ণার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, পর্ণা, আমার থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছো। আগে আমার কাছে আসার জন্য পর্ণার সুযোগ খুঁজতো, এখন আমি যেখানে থাকি সেখান থেকে দূরে সরে যায়। সেদিন রাতের কথাগুলো মেয়েটা খুব কষ্ট পেয়েছে। সময় এমন একটা জিনিস, যেটা কাল ভালো লাগতো না সেটা আজ ভালো লাগবে। ঠিক তেমনই সেই সময় পরিস্থিতি আলাদা ছিল। এখন অনেক বছর হয়ে গেছে। পর্ণা, আমি তোমার সঙ্গে থাকি, তোমার প্রতিদিনের সঙ্গে আমি মিশে গেছি। আমি কি করে অস্বীকার করি তুমি আমার কাছে কেউ না? তুমি ছাড়া আমার দিনগুলো অসম্পূর্ণ। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর সেই শাস্তি তুমি নিজেকে দিচ্ছ। এভাবে নিজের ভেতরে ভেতরে কুমড়ে কুমড়ে কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দেবে, সেটা আমি হতে দেব না পর্ণা। আর না, দুজনেই অনেক কষ্ট পেয়েছি, আমি আর এটা হতে দেব না। আমাকে ভালোবেসে ভুল পথে পেতেছে, অনেক কষ্ট পেয়েছো, তাই আর না, এবার তোমাকে স্বাভাবিক হতে হবে।
তমাল নিজে নিজে ঠিক করে নেয় সবকিছু স্বাভাবিক করতে হবে, ওর আর পর্ণার সম্পর্কটা ঠিক করতে হবে। পর্ণা ঘরে নিজের কাজ করছিল, তমাল সেই সময় ঘরে ঢুকে আসে। আজ বিকেলে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, তুমি রেডি থেকো। আমি যাব না, আমি তো ঠিকই আছি। এটা রিভিউ চেক আপ, এটা তো করতে যেতেই হবে। তিন্নিও যাবে আমাদের সঙ্গে, না হলে ও একা ঘরে থাকবে। দিনের সামনে পরীক্ষা, ওর একদিন পড়তে না বসা মানে অনেক ক্ষতি। যা ফাঁকিবাজ মেয়েও। ওটা আমি ম্যানেজ করে নেব, তুমি রেডি থেকো তাহলেই হবে। পর্ণার আর ইচ্ছা করছে না তমালের সঙ্গে কথা বাড়াতে। তমাল ভেবেছিল এই সুযোগে পর্ণার সঙ্গে একটু কথা বলবে, ও কি চায় সেটা জানতে পারবে, ওর মনের যত রাগ আছে সেটা বের করে দিতে পারবে। কিন্তু পর্ণা তো কথাই বলতে চাইল না। তমাল মনে মনে ভাবে, তুমি আমার সঙ্গে কথাই বলতে চাইছো না, নিজেকে সব থেকে দূরে সরিয়ে রাখছো পর্ণা। তুমি হাসতেও ভুলে গেছো, কতদিন হয়ে গেছে তুমি মন খুলে হাসো না। ছোটবেলা থেকেই তোমার হাসিটা আমার বড্ড প্রিয় ছিল। তমাল সোফায় বসে একা একাই এইসব কথাগুলো ভেবে যাচ্ছিল। পর্ণা প্রথমে দেখে কিছু বলে না, অনেকক্ষণ ধরে তোমার চুপ করে বসেছিল বলে পর্ণা বলে, কিছু বলবে? এইখানে চুপ করে বসে আছো কেন? পর্ণার কথায় তমালের হুঁশ ফেরে, ও একটু ঘাবড়েও যায়। তমাল দেখে তখনও পর্ণা ওর দিকে তাকিয়ে আছে। পর্ণা, তোমার মনে আছে সেই দিনগুলোর কথা? আমি বুঝতে পারছি না তুমি কোন দিনগুলোর কথা বলছো। এই কথা বলেই পর্ণা কিচেনে চলে যায়। ও নিজের মতো কাজ করতে শুরু করে, তমাল ওর সঙ্গে সঙ্গে কিচেনে যায়। তমাল ভাবে, এই সুযোগ পর্ণার সঙ্গে সঙ্গে থাকতে হবে, যতটা পারবো ওর সঙ্গে সময় কাটাতে হবে। আরে পর্ণা দেখে তমাল ওর পিছন পিছনে কিচেনে ঢুকছে। পর্ণা বলে, তুমি কিচেনে ঢুকছো কেন? কেন, আমার কিচেনে ঢোকা বারণ নাকি? তোমার সঙ্গে সঙ্গে আমিও একটু থাকি, আমি দেখি তুমি কিভাবে রান্না করো। এতদিন আমার রান্না খেয়ে তুমি নিশ্চয়ই ভেবেছো এর থেকে না খাওয়াই ভালো। যা, তা কেন হবে? তুমি তো ভালোই রান্না করো। বলছো? যাক, শুনেও ভালো লাগলো। পর্ণা একটু হেসে ফেলে। পর্ণাকে হাসতে দেখে তমাল বলে, তুমি হাসলে পর্ণা? কোথায় কোথায় দেখি একবার। ছোট থেকে তোমাকে দেখে যাচ্ছি, সেই পাশের বাড়ি থেকে আমাদের সঙ্গে কথা বলা, কথা বলতে বলতে কিভাবে হাসতে তুমি। একবার হাসি শুরু করলে আর থামানো যেত না তোমাকে। মনে পড়ছে সেই দিনগুলোর কথা? হ্যাঁ, সবই মনে আছে। মানুষকে কিছু ভুলে যায়, শুধু ভুলে থাকার ভান করে। সেই সেই পর্ণাকে আমি দেখতে চাই আবার, হাসি খুশি পর্ণাকে। পর্ণা কিছু বলে না, চলে যায় ওখান থেকে। তমাল মনে মনে বলে, আমার জন্য তুমি আজ এতটা কঠিন হয়ে গেছো পর্ণা, তুমি আজ হাসতেই ভুলে গেছো। এবার তোমার মুখে হাসি আমাকেই ফোটাতে হবে। বিকেল হয়। তমাল পর্ণা আর তিন্নিকে একসঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে যায়। ডাক্তার পর্ণাকে দেখে বলে, রিপোর্ট দেখে এখন তুমি অনেকটা বেটার আছো, কিন্তু হিমোগ্লোবিন এখনো কম। এই ভিটামিনগুলো এখনো চলবে আরো 3 মাস। ঠিক করে যত্ন নিচ্ছ তো নিজের? আর বলবে না ডাক্তার, তিন্নির থেকে ও ছোট হয়ে যাচ্ছে, ও একটা কথাও শোনে না, বলে বলে ওকে খাওয়াতে হয়। আপনি একটু কিছু বলুন ডাক্তার। পর্ণা, এইসব কি হচ্ছে? না না ডাক্তার, ওরকম কিছুই নয়। আপনি যা যা বলেছেন আমি সবটাই ফলো করেছি। বেশ, আমাকে 3 মাস পর রিভিউ করে যাবে। ওরা তিনজন বেরিয়ে পড়ে ডাক্তারের চেম্বার থেকে। তিন্নি তখন থেকে ঘ্যান ঘ্যান করছে কিছু খাবে বলে। ওদিকে পর্ণা বারণ করেই যাচ্ছে। এরই মধ্যে তমাল শুনতে পায় তিন্নি কিছু বায়না করছে। কি হয়েছে তিন্নি? তখন থেকে দেখছি মায়ের সাথে কিছু একটা নিয়ে ফিসফিস করছো তুমি। বল এবার। তিন্নি পর্ণার দিকে তাকায়। কি হলো এবার বল বাবাকে, তখন থেকে তুই কি আরম্ভ করেছিস? হ্যাঁ, আমাকে বলো কি চাইছো। আমি মাকে বলেছিলাম কিছু খাবো, মা বলছে একেবারে বাড়িতে গিয়ে খেতে। আমার এখনই কিছু খেতে ইচ্ছে করছে। এ কি, তোর এখন খিদে পেয়েছে আর তুই বাড়ি গিয়ে খাবি কেন? বলেই তমাল পর্ণা আর তিন্নিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। ওখান থেকেই ডিনার করে ওরা বাড়ি ফেরে। বাড়িতে এসে সবাই খুব টায়ার্ড। কাল আবার তিন্নির স্কুল আছে। তিন্নি শুয়ে পড়েছে, তমাল এসে মেয়ের পাশে শোয়। তিন্নি যখন ঘুমিয়ে পড়ে, পর্ণা দেখে তমাল ঘুমিয়ে পড়েছে। পর্ণা তমালকে ডেকে বলে, তুমি যাবে না নিজের ঘরে? কেন, আমি এখানে শুয়েছি বলে তোমার অসুবিধা হচ্ছে? না না, আমার কেন অসুবিধা হবে? তাহলে চুপচাপ ঘুমাও। পর্ণা আর কিছু বলে না, ওরা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। বাড়িতে ফিরে তমাল দেখে গাড়ির পেছনের সিটে তিন্নি ওর মায়ের কোলে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তমাল প্রথমে পর্ণাকে ডাকে, তারপর তিন্নিকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। তারপর ঘরে গিয়ে তিন্নিকে শুইয়ে দেয়। কিন্তু ওকে শুইয়ে সবে খাট থেকে উঠতে যাবে তখন বুঝতে পারে তিন্নি নিজের হাতের মুঠোয় তমালের জামাটা চেপে ধরে আছে। কিছুতেই তমাল নিজেকে সরাতে পারছে না। এদিকে বেশি নড়াচড়া করলে মেয়ের ঘুম ভেঙে যাবে, তাই ও মেয়ের পাশেই শুয়ে পড়ে। পর্ণা ফ্রেশ হয়ে এসে দেখে তমাল তিন্নির পাশে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। যবে থেকে তিন্নি আর পর্ণা তমালের সাথে থাকতে শুরু করেছে, তবে থেকে মা মেয়ে এক ঘরে শোয় আর তমাল অন্য ঘরে। এই প্রথম তমাল তিন্নির সাথে পর্ণার ঘরে শুয়ে আছে। এটা দেখে পর্ণা তমালকে না ডেকে নিজেই ড্রয়িং রুমের সোফাতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে তমাল ঘুম থেকে উঠে দেখে পর্ণা সোফায় শুয়ে আছে, কিন্তু ঠান্ডায় কাঁপছে। ও কাছে এসে একটা চাদর ও গায়ে চাপিয়ে দেয়। অনুভব করে পর্ণার টেম্পারেচার হাই হয়ে আছে। কপালে হাত দিয়ে বুঝতে পারে ওর জ্বর এসেছে। তিন্নি তখনও ঘুমোচ্ছে। ও পর্ণার পাশে বসে ওকে জলপট্টি দিতে থাকে।
কিছুক্ষণ পর জ্বরটা একটু কমে যেতে পর্ণা চোখ খুলে দেখে যে তমাল ওকে জল পট্টি দিচ্ছে। আরে তুমি কখন এলে? যখন তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছিল ঠিক তখনই। এ বাবা, পর্ণা তাড়াতাড়ি উঠে বসে, তারপর বলে, অনেক দেরি হয়ে গেল, তিন্নিকে তো রেডি করতে হবে, না হলে স্কুলে লেট হয়ে যাবে ওর। এই বলে পর্ণা সোফা থেকে উঠে দাঁড়াতেই ওর মাথাটা ঘুরে যায়। সাথে সাথে তমাল ওকে ধরে বসিয়ে দেয়। আরে তুমি তুমি এই শরীরে তিন্নিকে স্কুলে নিয়ে যাবে? ও কিছু না, ঠান্ডা লেগে জ্বর এসেছে, তাই জন্য হয়তো মাথাটা ঘুরে গেছে। আমি ঠিক আছে, পারবো। বসো এখানে। পর্ণা আবারও ওঠার চেষ্টা করে, কিন্তু তমাল ওকে ধমক দেয়। বসো বলছি, কোথাও যাবে না তুমি। আজ তিন্নিকে স্কুলে পাঠানোর দরকার নেই। আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তুমি আমার সাথে চেক আপ করাতে যাবে। বলছি, তমালের মুখে এই কথা শুনে পর্ণা বলে, ডক্টরের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। তুমি যে কত ঠিক আছো সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। নিজেকে একবারও আয়নায় দেখেছো? চেহারাটার কি অবস্থা হয়েছে তোমার? আমি বাইরে থেকে দেখে বুঝতে পারছি তোমার শরীর ভালো নেই, আর তুমি বলছো সব ঠিক আছে। বলছি তো যাওয়ার দরকার নেই। পর্ণা এক দৃষ্টে তমালের দিকে তাকিয়ে থাকে, তারপর মনে মনে ভাবে, এইভাবে যদি আমার কথা আগে চিন্তা করতে, তাহলে ভাবতাম তুমি আমায় ভালোবাসো। কিন্তু আমি জানি এখন তোমার আমার প্রতি দায়িত্ববোধ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের সম্পর্কে আর কোনোদিনও ভালোবাসা জন্মাতে অন্তত পারবে না। এইসব ভেবে পর্ণা তমালকে বলে, তুমি আমার জন্য এত চিন্তা কেন করছো? কারণ ঠিক যে কারণে আমার যখন গুলি লেগেছিল তখন তুমি চিন্তা করেছিলে, তুমি আমার সেবা করেছিলে, সুস্থ করে তুলেছিলে আমাকে। আচ্ছা, তমালের কথাগুলো শুনে পর্ণার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তার মানে ঋণ শোধ করছো, তাই তো? পর্ণার চোখ ভরা জল নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এই প্রশ্ন করায় তমাল আর ওর দিকে তাকাতে পারে না। বলো, ঋণ শোধ করছো? পর্ণা, পর্ণা বলে ডেকেই চোখ নামিয়ে নিয়ে মনে মনে ভাবে তমাল। আমি জানি পর্ণা, তুমি নিজেকে আমার দিক থেকে একেবারে গুটিয়ে নিয়েছো। আগে আমার কাছে আসার জন্য, এক ঝলক আমাকে দেখার জন্য তুমি সুযোগ খুঁজতে, আর এখন আমি যেখানে নিজে থেকে তোমার কাছে আসছি, তোমার সঙ্গে কথা বলতে চাইছি, তোমার পাশে থাকতে চাইছি, সেখানে তুমি বহু দূরে সরে যাচ্ছ। হয়তো এটাই আমার প্রাপ্য। রাগ, দুঃখ, অভিমানে সেদিন রাতে তোমাকে অনেকগুলো বাজে বাজে কথা শুনিয়ে দিয়েছি, বুঝতে পারছি সেই কথাগুলোর জন্যই তুমি গুমড়ে গুমড়ে নিজেকে শেষ করে দিচ্ছ। কিন্তু আমি তো সেটা হতে দেব না। এত বছর পর যখন তিন্নির জন্য হলেও দুজনে এক ছাদের তলায় এসেছি, তখন আর কিছুতেই তোমাকে ফেরত যেতে দেব না। আমাকে ভালোবেসে তুমি প্রচুর কষ্ট পেয়েছো, এবার আমি তোমার সেই সব কষ্ট দূর করে দেব। এখন তোমাকে আর তিন্নিকে নিয়ে খুব শান্তিতে সংসার করাই আমার একমাত্র লক্ষ্য। এইসব ভাবছে তমাল, ঠিক তখনই তিন্নি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে। ও এসে দেখে তমাল আর পর্ণা পাশাপাশি বসে কথা বলছে। পাপা আর মাকে একসাথে দেখে ওর খুব আনন্দ হয়। ছুটে এসে ওদের মাঝে উঠে বসে পড়ে। সাথে সাথে পর্ণা ওকে জড়িয়ে ধরে, আর তিন্নি এক হাতে তমাল ও অন্য হাতে পর্ণার গলাটা জড়িয়ে ধরে। দুজনেই পাশাপাশি মেয়ের গালে হামি দিয়ে আদর করে। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে তমাল পর্ণাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তার পর্ণাকে চেক আপ করে বললেন, আপনার ওজন তো ভীষণ কমে গেছে, সেই জন্যই বারবার প্রেশার ফল করছে, আর আপনার মাথা ঘুরে যাচ্ছে। জ্বর কবে থেকে আছে? এই 3-4 দিন হবে। তোমার 4 দিন ধরে জ্বর? কই, তুমি তোমাকে বলনি? আমি তোমাকে ব্যস্ত করতে চাইনি। তাছাড়া সামান্য জ্বর নিজে থেকেই কমে যাবে। তুমি জোর করলে বলেই তো এখন ডাক্তার দেখাতে এলাম, না হলে এটারও দরকার ছিল না। কে বলেছে আপনাকে এটা সামান্য জ্বর? মানে কি হয়েছে ডাক্তারবাবু? তেমন চিন্তার কিছু? প্লিজ আমাকে খুলে বলুন। দেখুন, 3-4 দিন ধরে যখন এতটা টেম্পারেচারে জ্বর আসছে, তখন নিশ্চয়ই বিষয়টা হালকাভাবে নেওয়ার মতো নয়। তবে এটা ভাইরাল ফিভারও হতে পারে। আমি এখনই কিছু বলতে পারছি না, একটু ব্লাড টেস্ট করলে তারপর সেটা বোঝা যাবে। একটা কাজ করুন, আমি যেগুলো লিখে দিয়েছি আগে সেগুলো টেস্ট করিয়ে নিন। রিপোর্ট দেখে আমি আপনাদের জানাতে পারবো। তেমন চিন্তা করার কিছু হয়নি এখনো, বুঝেছেন? তবে হ্যাঁ, উনি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না। যতদূর সম্ভব ওনার ঘুমেরও খুব ব্যাঘাত ঘটছে, হয়তো খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। তাই একজন ডাক্তার হিসেবে আমি শুধু ওষুধটুকুই দিতে পারবো। খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে। ওনার যা কন্ডিশন, তাতে ওনাকে কমপ্লিট বেড রেস্টে রাখতে হবে, নিয়মিত ঠিকঠাক ডায়েট ফলো করতে হবে, তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন। ঠিক আছে ডাক্তারবাবু, এবার থেকে আমি নিজে ওর যত্ন নেব। ব্লাড টেস্টগুলো করানো হয়ে গেলে আপনাকে আমি এসে রিপোর্টটা দেখিয়ে যাবো, কেমন? থ্যাংক ইউ। এই বলে তমাল পর্ণাকে ডাক্তারের চেম্বার থেকে বাড়ি নিয়ে আসে। আসার পথে রাতে ডিনারটা কিনে নিয়ে আসে, যাতে বাড়ি ফিরে পর্ণাকে আর রান্নাঘরে ঢুকতে না হয়। বাড়িতে এসে পর্ণা ফ্রেশ হতে যায়, ততক্ষণে তমাল তিন্নিকে খাইয়ে দিয়ে শুইয়ে দেয়, আর নিজেদের খাবারটা টেবিলে সাজিয়ে রাখে। পর্ণা এসে সব দেখে বলে, তোমাকে এসব কে করতে বললো? আমি ওয়াশরুম থেকে এসে করে দিতাম। এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে? ডাক্তার কি বললো? তোমাকে রেস্টে থাকতে হবে, তাই বেশি কথা না বলে খেতে বসো। আমি যতক্ষণ বাড়িতে আছি, এবার থেকে সব কাজ আমি করে দেবো। আর
আমি একজন সার্ভেন্টকে রাখবো, সেটার ব্যবস্থা আমি করছি। আগামীকাল থেকে সে আসবে হয়তো। তুমি শুধু মেয়ের সাথে সময় কাটাবে আর রেস্টে থাকবে। আচ্ছা। পর্ণা খেতে খেতে তমালের মুখের দিকে দেখে আর মনে মনে ভাবে, আজ এত বছর পর তোমার মুখ থেকে এই কথাগুলো শুনে যেখানে আমার আনন্দে লাফিয়ে পড়া উচিত, জানি না কেন সেখানে বুকের ভিতরটা ঠান্ডায় হিম হয়ে আসছে। সত্যি কি আমার কপালে তোমার ভালোবাসা লেখা আছে? এইসব ভাবতে ভাবতেই খাওয়া দাওয়া শেষ করে পর্ণা মেয়ের কাছে শুতে চলে যায়। কিছুক্ষণ পর দেখে তমালও ওই ঘরেই মেয়ের আর একপাশে এসে শুয়ে পড়ে। পর্ণা জিজ্ঞেস করে, তুমি এখানে শুলে যে নিজের ঘরে যাবে না? কেন? আমি এখানে শুলে তোমার কোনো সমস্যা আছে? না, আমার কোনো প্রবলেম নেই। তাহলে চুপ করে শুয়ে পড়ো, কাল মর্নিং এ ব্লাড টেস্ট করাতে যেতে হবে। এই বলে তমাল মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পর্ণাও জেগে থাকতে থাকতে কোনো এক সময় ঘুমিয়ে পড়ে। নতুন সত্যের এই আলো কি পারবে সব রহস্যের জট খুলতে, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? কি মনে হয় আপনাদের? নিচে কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। বিশ্বাস করুন, আপনাদের এক একটি সুন্দর, মূল্যবান ও গঠনমূলক মন্তব্য পড়ার জন্য আমি গভীর রাত পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। যদি আজকের এই 30 নম্বর পর্বটি আপনাদের মনে একটুও ভালোবাসার ছোঁয়া দিয়ে থাকে, তবে গল্পটিতে একটি ছোট্ট লাইক দিয়ে দেবেন। আপনাদের দেওয়া এই একটি ছোট্ট লাইক আমাদের এই অডিও স্টোরি বাডি পরিবারকে ইউটিউবে দরবারে আরও অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দিতে এক বিশাল সাহায্য করে। আর যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা নিয়মিত আমাদের গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে বিনীত অনুরোধ, এখনই আপনাদের এই ভালোবাসার নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী 31 নম্বর পর্বটি আপলোড হওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যায় এবং আপনি তা সবার আগে উপভোগ করতে পারেন। চাইলে আজকের এই বিশেষ পর্বটি আপনার সেই সব কাছের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, যারা আপনার মতোই এমন মন ছুঁয়ে যাওয়া বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গে হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আপনাদের মিস্টার অলোকেশ সরকার। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আর নিজের ভালোবাসার মানুষদের খেয়াল রাখুন, আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত প্রিয় ঠিকানা অডিও স্টোরি বাডি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।